জামায়াতের বিরুদ্ধে যে গুরুতর অভিযোগ তুললেন মেজর হাফিজ। জানাবো রাজনীতির মাঠের বল যেভাবে বিএনপির কোর্টে, এবং সর্বশেষ জানাবো জুলাই আন্দোলনের শহীদদের মর্যাদা নিয়ে যা বললেন ফারুকী। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। জামায়াতের বিরুদ্ধে যে গুরুতর অভিযোগ তুললেন মেজর হাফিজ। জামায়াতে ইসলামী নানাভাবে মুক্তিযুদ্ধে জনগণের আত্মদানকে ভুলিয়ে দেওয়ার অপচেষ্টা করছে বলে অভিযোগ করেছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর হাফিজ উদ্দিন আহমেদ। একই সঙ্গে তিনি বলেন, নির্বাচনকে বিলম্বিত করতে দলটি এখন পিআর পদ্ধতির বানিয়ে আওড়াচ্ছে। মেজর হাফিজ বলেন, দেশের মানুষ পিআর পদ্ধতি বোঝে না, বিদ্যমান ব্যবস্থাতে জাতীয় নির্বাচন হওয়া জরুরি। জামায়াতের নানার কথা শুনে জনগণ অবাক হচ্ছে বলেও জানান তিনি। আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করে তিনি বলেন, 1 বছরের ন্যূনতম সংস্কার না হওয়া এই পুলিশ বাহিনীকে দিয়ে শান্তিপূর্ণ নির্বাচন হওয়া নিয়ে শঙ্কা আছে। পাশাপাশি ভারতে বসে শেখ হাসিনা নির্বাচনের আগে দেশ অস্থিতিশীল করতে নানা কূটচালের পরিকল্পনা করেছে জানিয়ে জনগণকে সজাগ থাকার আহ্বান জানান বিএনপির এই জ্যেষ্ঠ নেতা। রাজনীতির মাঠে বল যেভাবে বিএনপির কোর্টে। 2024 সালের 5ই আগস্ট দীর্ঘ 1.5 দশকের ফ্যাসিস্ট শাসনের অবসান ঘটিয়ে শেখ হাসিনা সরকার পতনের মধ্য দিয়ে সমাপ্তি ঘটে একক কর্তৃত্ববাদী অধ্যায়ের। কোটা সংস্কার আন্দোলন থেকে উদ্ভূত ছাত্র জনতার স্বতঃস্ফূর্ত জাগরণ, সাধারণ মানুষের সরব অংশগ্রহণ এবং বিরোধী রাজনৈতিক শক্তিগুলোর সক্রিয় ভূমিকা মিলেই রচিত হয় ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান। আশা জাগে দেশে একটি নতুন গণতান্ত্রিক এবং নির্বাচিত সরকার দ্বারা রাষ্ট্র ব্যবস্থার সূচনা হবে। কিন্তু 1 বছর পেরিয়ে এসে দেখা যাচ্ছে সেই স্বপ্নের বাস্তবায়নে যেসব শক্তি সম্মিলিতভাবে আন্দোলন করেছিল তারাই এখন বিভাজিত। আন্দোলন পরবর্তী রাষ্ট্রে বাংলাদেশ জামায়াত ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির উত্থান দেশের প্রধান রাজনৈতিক নেতৃত্ব নিয়ে টানাপোড়েন, আন্দোলনের মালিকানা নিয়ে দখলবাজি, সব মিলিয়ে নতুন এক দ্বন্দ্বের আবহ তৈরি হয়েছে রাজনীতির ময়দানে। এমন এক মুহূর্তে এসে দৃশ্যপটে ক্রমে স্পষ্ট হচ্ছে বিএনপির রাজনৈতিক গুরুত্ব। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, যারা একসময় আন্দোলনের নীরব কৌশলে থেকেছে তারাই এখন পরিণত হয়েছে ভবিষ্যতের রাষ্ট্রচিন্তা ও ক্ষমতার কাঠামো নির্ধারণে অন্যতম মুখ্য খেলোয়াড় হিসেবে। আন্দোলনের সময় যেসব রাজনৈতিক দল ও ছাত্র সংগঠন সরাসরি সম্পৃক্ত ছিল বলে আলোচিত, পরবর্তী সময়ে তাদের অনেকেই আন্দোলনের নেতৃত্ব কৌশল ও সফলতা নিয়ে ক্রেডিট পলিটিক্সে লিপ্ত হয়। এক এক সময় এক এক পক্ষ নিজেদের মূল মাস্টারমাইন্ড হিসেবে তুলে ধরতে থাকে। আন্দোলনের সময় মেটিকুলাস ডিজাইন বা মাস্টারমাইন্ড শব্দগুলো উচ্চারিত না হলেও পরে এসব ধারণা রাজনৈতিক মাঠে প্রবেশ করে। খোদ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস গত বছর সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদের 69তম অধিবেশনের ফাঁকে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের ক্লিন্টন গ্লোবাল ইনিশিয়েটিভ লিডার্স স্টেজ অনুষ্ঠানে যোগ দিয়ে তার তৎকালীন বিশেষ সহকারী এবং বর্তমানে তথ্য উপদেষ্টা এবং জুলাই আন্দোলনে সরাসরি অংশগ্রহণকারী ছাত্রনেতা মাহফুজ আলমকে কোটা সংস্কার আন্দোলন ও পরে সরকার পতনের মাস্টারমাইন্ড হিসেবে পরিচয় করিয়ে দিয়েছিলেন। এরপর থেকে মূলত নানা সময়ে আন্দোলনের আসল মাস্টারমাইন্ড নিয়ে আলোচনায় ওঠে। এক এক সময় এক এক নামও উঠে আসে। অভ্যুত্থানের পর থেকে জামায়াতের বেশ প্রভাব লক্ষ্য করা যায় অনেক ক্ষেত্রে। ক্ষমতাচ্যুত হওয়ার কয়েকদিন আগে শেখ হাসিনা জামায়াত ও তাদের ছাত্র সংগঠন ছাত্র শিবির নিষিদ্ধ করেন। আওয়ামী লীগের পতনের পর অন্তর্বর্তী সরকার দেশের দায়িত্ব গ্রহণ করে সেই নিষিদ্ধের আদেশ বাতিল করে। তাই রাজনৈতিক এই পালাবদলে জামায়াত বেশ উজ্জীবিত হয়ে উঠেছিল জুলাই গণঅভ্যুত্থানে ভূমিকা রাখা এবং জুলাই আন্দোলনের বিভিন্ন প্ল্যাটফর্মে জামায়াত শিবিরের অংশগ্রহণ উপস্থিতিও দৃশ্যমান হয়ে ওঠে। তবে ক্রেডিট নেওয়ার এই দৌড়ে প্রথম থেকে কিছুটা নীরব অথবা পিছিয়ে ছিল বিএনপি। সম্প্রতি যেমন দলটির নেতাকর্মীরা জুলাই আন্দোলনের মূল নায়ক হিসেবে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উল্লেখ করেছেন, আন্দোলনের সময় অথবা আন্দোলনের পরপর কিংবা এই দাবি তারা করেননি, বরং আন্দোলনের সময় থেকে বিএনপির পক্ষ থেকে কোটা আন্দোলন শিক্ষার্থীদের নৈতিক সমর্থন দেওয়ার কথাই বলা হয়েছে। দলের মহাসচিব সে সময় ওই আন্দোলনে বিএনপির সরাসরি জড়িত থাকার কথা অস্বীকারও করেছেন। তবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, কৌশলগতভাবে সে সময় বিএনপি আন্দোলনে জড়িত থাকার কথা স্বীকার করতে চায়নি। এতে আন্দোলনকে ষড়যন্ত্র বলে আখ্যায়িত করার সুযোগ পেতে ক্ষমতাসীন আওয়ামী লীগ এবং জনমানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ হয়তো সম্ভব হতো না। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ছাত্র জনতার সর্বস্তরের মানুষ
মানুষের অংশগ্রহণের এই গণঅভ্যুত্থান সফল হয়েছে। তাদের মতে বিএনপি একটি বৃহৎ রাজনৈতিক দল, আওয়ামী লীগের দীর্ঘদিনের প্রধান প্রতিপক্ষ। এই আন্দোলনে অবশ্য বিএনপি এবং এর অঙ্গ সংগঠন ছাত্রদলের ভূমিকা ছিল। সেটা না হলে এত বড় আন্দোলন সংগঠিত হওয়া কিছুটা কঠিন হতো বলে তারা মনে করছেন। তবে এই আন্দোলনে কোনো একক দল বা নেতার ভূমিকা ছিল না বলে তারা উল্লেখ করেন। যদিও জুলাই আন্দোলন দমন কঠোর অবস্থান নেওয়া তৎকালীন আওয়ামী লীগ সরকার প্রথম থেকেই এই আন্দোলনের ষড়যন্ত্রকারী হিসেবে বিএনপি ও জামায়াতের দিকে ক্রমাগত আঙুল তুলেছিল। আন্দোলন চলাকালীন তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ 17 জুলাই গণমাধ্যমকে বলেছিল, তারেক জিয়া বিভিন্নভাবে নির্দেশ দিয়েছেন কোটা আন্দোলনকারীদের ভেতর ঢুকে পড়ার জন্য। তবে আন্দোলন পরবর্তী সময় বিএনপির মহাসচিব দাবি করেন, ছাত্র আন্দোলন যারা নেতৃত্ব দিয়েছেন তাদের সঙ্গে বিএনপি এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সবসময় যোগাযোগ বা সংযোগ ছিল। সে সময় ঢাকা থেকে বিএনপির 3500 নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছিল এবং সে আন্দোলনে বিএনপির ওন করে বলেও উল্লেখ করেন তিনি। এ বিষয়ে গণমাধ্যমকে তিনি বলেছিলেন, আমাদের দেশের কালচারে প্রবলেম হচ্ছে, ছাত্ররা অনেক সময় অন্য দলকে ওন করতে চায় না এবং সমর্থন দিলে বলে দেয় যে সমর্থন আমাদের দরকার নেই, আমরা তো মাঠে ছিলামই। কিন্তু বিএনপির পক্ষ থেকে যাকে এই আন্দোলনের মূল নায়ক বলা হচ্ছে সেই তারেক রহমানই আন্দোলন পরবর্তী সময় বারবার বলে আসছেন, আওয়ামী অপশাসনের বিরুদ্ধে জুলাই আন্দোলনে কোনো দল বা ব্যক্তির একার নয়, এটা সবার। তারেক রহমানের বক্তব্যকে রাজনৈতিক বিচক্ষণতার প্রতীক হিসেবে দেখছেন রাজনৈতিক সংশ্লিষ্টরা। তারা বলছেন, ফ্যাসিস্ট পরবর্তী রাষ্ট্রের তারেক রহমান এই বক্তব্য আন্দোলনের পক্ষে রাজনৈতিক দলগুলোর ঐক্য সুদৃঢ় করতে ভূমিকা রাখবে। অভ্যুত্থান পরবর্তী রাষ্ট্র বিএনপিকে কোণঠাসা করে রাখার প্রচেষ্টা দেখা গেছে নানাভাবে। অন্তর্বর্তী সরকার গঠনের পর থেকেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা এবং পরবর্তীতে তাদের একাংশ নেতৃত্বে গড়ে ওঠা রাজনৈতিক দল এনসিপি এবং জামায়াতের প্রভাব দেখা গেছে প্রশাসন থেকে শুরু করে বিভিন্ন জায়গায়। নানা সময় সরকারের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল এই দুটি দলের প্রতি পক্ষপাতিত্ব আচরণ করা নিয়েও। যদি সরকারের তরফ থেকে বারবারই বলা হয়েছে জুলাই আন্দোলনের অংশ নেওয়া সব দলের প্রতি তারা সমান আচরণ করছে, তবে বাস্তবতা ছিল বেশ ভিন্ন। দীর্ঘদিন কাঁধে কাঁধ মিলিয়ে ভোটের অধিকার সহ গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে যারা রাজপথে সামিল ছিলেন, মাত্র 1 বছরের মাথায় এসে তারা এখন একে অপরকে নিশানা বানাচ্ছেন। শেখ হাসিনা শাসনের বিরুদ্ধে রাজপথে আন্দোলনে একমুখী ছিল সব পক্ষ। বছরখানেক আগে সেই আন্দোলনের ডান বা মধ্যম ইসলামপন্থী সহ সব পর্যায়ের শ্রেণী পেশার মানুষের মধ্যে এক ধরনের ঐক্য গড়ে উঠেছিল। সময়ের পরিক্রমায় নানা ইস্যুতে সেই ঐক্যে বিভাজন দেখা দিয়েছে। রাজনৈতিক মাঠে অনৈক্যের সেই সুর ক্রমেই তীব্র হচ্ছে। বিশেষ করে ভোটের হিসাব নিকাশ যত এগিয়ে আসছে বিরোধ ততই প্রকাশ্য রূপ নিয়েছে। এমনকি কিছু স্বার্থান্বেষী মহল এবং গুটি কয়েক রাজনৈতিক দলের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল সংস্কারের অজুহাত দিয়ে অন্তর্বর্তী সরকারকে দীর্ঘ সময় ধরে ক্ষমতায় রাখার পরিকল্পনা করার ব্যাপারেও কেউ কেউ এই প্রক্রিয়াকে সমর্থন দেওয়ার অভিযোগ উঠেছিল। জামায়াত এনসিপির বিরুদ্ধেও রাজনৈতিক সংশ্লিষ্টরা বলছেন, দ্রুত নির্বাচন হয়ে জামায়াত এনসিপি এখন যেভাবে ক্ষমতায় খুব কাছাকাছি থেকে সবকিছু ভোগ করতে পারছেন সেই ব্যবস্থা ভেঙে যাবে বলেই নির্বাচনের প্রতি দল দুটির এই মুহূর্তে বেশ অনাগ্রহ আছে। গত কয়েক মাসে রাজনৈতিক বাস্তবতা বিশ্লেষণ করলে স্পষ্ট হয়, এনসিপি কোনো রাজনৈতিক কর্মসূচি ঘোষণা করলে সেখানে জামায়াত নিয়মিত উপস্থিত নিশ্চিত করছে। একইভাবে 19 জুলাই সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতের সমাবেশে এনসিপির কেন্দ্রীয় নেতারা উপস্থিত থেকে জামায়াতের প্রতি সমর্থন জানিয়েছে। যদিও পিআর পদ্ধতির বিরোধিতা করায় বিএনপিকে ওই সমাবেশে আমন্ত্রণ জানায়নি জামায়াত। এছাড়া এনসিপির যেসব কর্মসূচি জামায়াত সক্রিয়ভাবে অংশ নিয়েছে সেসব কর্মসূচিতে জনসমাগম তুলনামূলকভাবে দৃশ্যমান হয় বলেও জানাচ্ছে কেউ কেউ। কিন্তু জামায়াতের অংশগ্রহণ না থাকলে এনসিপি সমাবেশগুলো হয়ে পড়ে সিপিবি, বাসদ এবং জাসদের মতো ক্ষুদ্র দলীয় জামায়াতের সীমাবদ্ধ। এরই বাস্তব রূপ দেখা গেছে 3রা আগস্ট শহীদ মিনারে অনুষ্ঠিত এনসিপি সমাবেশে। রাজনৈতিক সংশ্লিষ্টরা বলছেন, রাজনৈতিক মেরুকরণে জামায়াত ও এনসিপি কার্যত একই মেরুতে অবস্থান করছে এবং একে অপরের উপর নির্ভর করে রাজপথে নিজেদের অবস্থান টিকিয়ে রাখার চেষ্টা করছে। তাদের মতে জামায়াত এনসিপির কাছে অপ্রিয় হলেও এটাই সত্য যে ডক্টর মোহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যকার ঐতিহাসিক লন্ডন বৈঠকের পর বাংলাদেশের রাজনীতির গতিপথ অনেকটাই পাল্টে গেছে। যে বিএনপিকে সংস্কার চায় না, ক্ষমতালোভী বিএনপি শুধু নির্বাচন চায়, চাঁদাবাজের দলসহ নানা আখ্যায় জামায়াত এনসিপি এমনকি সরকারের কিছু উপদেষ্টারাও নানাভাবে ট্যাগ দিয়ে আসছিল, সেই দলই চলে আসে রাজনীতির মাঠের কেন্দ্রবিন্দুতে। রাজনৈতিক সংশ্লিষ্টদের মতে লন্ডন বৈঠকের পর হঠাৎ এভাবে রাজনীতির চিত্রনাট্য বদলে যাওয়া বিক্ষুব্ধ হয়েছে
করেছে অন্তর্বর্তী সরকারের ঘনিষ্ঠ বলে পরিচিত জামায়াত এনসিপি। এরই ধারাবাহিকতায় প্রথমে নির্বাচনের পরিবেশ সৃষ্টি হয়নি বলে একে পেছানো, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন চাওয়া, জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রস্তাবিত মৌলিক সংস্কারগুলোতে মতবিরোধ সৃষ্টি করা, জুলাই সনদকে আইনগত ভিত্তি দেওয়ার কথা বলা এবং সর্বশেষ পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি জানিয়ে নানাভাবে জামায়াত এনসিপি বিএনপির বিরোধিতা করে গেছে। এইসব বিভাজনে জামায়াত এনসিপির ঐক্যবদ্ধতা আচরণের রাজনৈতিক সংশ্লিষ্টদের কেউ কেউ এনসিপিকে জামায়াতের বি টিম সংস্কারের মদতপুষ্ট কিংবা পার্টি সহ নানা নামেই আখ্যায়িত করেছে। যদিও সাম্প্রতিক সময়ে চাঁদা দাবি সহ নানা বিতর্কিত এবং সন্দেহজনক ঘটনায় এনসিপি নেতাকর্মীদের নাম জড়িয়ে যাওয়া জুলাই গণঅভ্যুত্থান তাদের প্রতি মানুষের যে আবেগ কাজ করেছিল তা অনেকটাই ফিকে হয়ে এসেছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ দলের সিনিয়র নেতাদের নিয়ে এনসিপির কেন্দ্রীয় নেতাদের একের পর এক ঔদ্ধত্যপূর্ণ বক্তব্যে অনেক রাজনৈতিক বিশ্লেষকরাই তাদের রাজনৈতিক পরিপক্কতা ও ভবিষ্যৎ নিয়ে শঙ্কা প্রকাশ করেছে। এছাড়া সরকারি প্রোটোকলে দলীয় কর্মসূচি করা এবং নানা উস্কানিমূলক বক্তৃতার কারণে ইতোমধ্যেই তারা সমালোচিত হয়েছেন। অন্যদিকে বিএনপি জুলাই ঘোষণাপত্রকে স্বাগত জানিয়ে দলের পক্ষ থেকে বিবৃতি দিয়েছে। 6 আগস্ট দলটির মহাসচিব আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানিয়েছে, ঘোষিত জুলাই ঘোষণাপত্রে যেসব অঙ্গীকার করা হয়েছে বিএনপি তা স্বাগত জানায়। আমরা বিশ্বাস করি এই ঘোষণার মধ্য দিয়ে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, মানবিকতা, সাম্য ও ন্যায়ের ভিত্তিতে একটি নতুন প্রগতিশীল ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনের ভিত্তি তৈরি হবে। যদিও নির্বাচন সুষ্ঠু অংশগ্রহণমূলক না হলে এবং মানুষ স্বাচ্ছন্দ্যে ভোট দিতে না পারলে এই নির্বাচন আবারও প্রশ্নবিদ্ধ হবে বলেও তিনি মন্তব্য করেছেন। একইভাবে নির্বাচনের সময় ঘোষণা এনসিপির পক্ষ থেকে জানানো হয়েছে, প্রধান উপদেষ্টা তার ভাষণে নির্বাচনের যে তারিখ ঘোষণা করেছেন সেখানে বিএনপির চাওয়াকে প্রাধান্য দেওয়া হয়েছে। জুলাই সনদের আইনি ও সাংবিধানিক ভিত্তি এবং বাস্তবায়ন পদ্ধতির বিষয়টি নিশ্চিত করে নির্বাচনের দিকে যেতে হবে বলে তারা মন্তব্য করেছে। ইতিমধ্যে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের প্রস্তুতি শেষ করতে নির্বাচন কমিশনকে 6 আগস্ট চিঠি দিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়ে। সে অনুযায়ী কাজও শুরু করেছে ইসি। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট। সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।